বন্ধুরা, যতই দিন যাচ্ছে ততই এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে তার পিছনে এক এবং একমাত্র কারণ হচ্ছে ভারত বিরোধিতা। ভারতের যে আভ্যন্তরীণ জায়গা রয়েছে, ভারতের যে অর্থনৈতিক বৃদ্ধি রয়েছে, ভারতের যে স্টেবিলিটি রয়েছে, ভারতের যে গোটা বিশ্বে একটা পাওয়ার হাউস হয়ে ওঠার জায়গা রয়েছে, ইকোনমিক্যাল দিক থেকে এতখানি স্ট্রং পজিশনে যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছে মোদী সরকারের আমলে, সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেওয়া এবং বাংলাদেশের এই ঘটনার পিছনে শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তি নেই, সেখানে ভারত বিরোধী যে আন্তর্জাতিক শক্তিগুলো রয়েছে তাদের পুরোপুরি মদত রয়েছে এবং ভারতকে ডিস্টার্ব করাই এই সমস্ত রাজনৈতিক ডামাডোলের এক এবং একমাত্র উদ্দেশ্য। এবং মূলত এখনো অবধি তিনটি শক্তি, আন্তর্জাতিক শক্তি, তাদেরকে চিহ্নিত করা গেছে যারা এই ঘটনার পিছনে রয়েছে, যারা ভারতের ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতে পারে। এক আমেরিকা, দুই চায়না এবং তিন পাকিস্তান। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান তো নিজেই একদম জর্জরিত হয়ে রয়েছে, তাহলে পাকিস্তান এর পিছনে কি কেন থাকবে এবং পাকিস্তানের এর উদ্দেশ্যটা কি? দেখুন, পাকিস্তানের কি উদ্দেশ্য সেটা তো অবশ্যই করে ব্যাখ্যা করব, কিন্তু তার সঙ্গে যে জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই যে পাকিস্তান এই কাজটা করতে গেল, এর ফলে কিন্তু তারা আরও বড় বিড়ম্বনায় পড়তে চলেছে। পাকিস্তানকে এমন করা ডোজ এবার নরেন্দ্র মোদী অমিত শাহের তরফ থেকে যেতে চলেছে, অজিত ডোভালের এমন মাস্টার প্ল্যান সেখানে হতে চলেছে যে একটা কথাই বলা যেতে পারে, এবার পাকিস্তানেও খেলা হবে, হাঁড়ির হাল করে ছাড়বে পাকিস্তানকে। এবং সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হতে শুরু করে দিয়েছে, এবং সেই ইঙ্গিত না আমরা কেউ দিচ্ছি না, দিচ্ছে সেই দেশের বিদায়ী জেলবন্দি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কি হবে পাকিস্তানে অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু তার আগে এইটা জানা, এটা বোঝা অত্যন্ত জরুরি যে পাকিস্তান হঠাৎ এই ঘটনার মধ্যে ঢুকতে গেল কেন। এমনিই তো তাদের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, সেখানে জিনিসপত্রের দাম কোথায় চলে গেছে, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, এবং বহু মানুষ কিন্তু আজকে বলতে শুরু করে দিয়েছে যে পাকিস্তান স্বাধীনতার পর থেকে শুধুমাত্র ভারতবর্ষেই ঢোকার চেষ্টা করলো, সেই ভারতবর্ষ আজকে চাঁদেও চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে এবং গোটা বিশ্বে একটা পাওয়ার হাউস হয়ে যাচ্ছে। সেখানে পাকিস্তান কোথায় পিছিয়ে পড়ে রয়েছে? পাকিস্তানেও একটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দরকার আছে, যেখানে এই ধরনের দাবি উঠছে। তারা শুধু শুধু ভারতকে এখন ঘাঁটাতে যাবে? ভারত যেখানে ইকোনমিক্যালি এতখানি স্ট্রং এবং পাকিস্তান ঋণে জর্জরিত বটেই, দিন দিন পিছিয়ে যাচ্ছে, সেই পাকিস্তানের কী এমন উদ্দেশ্য ছিল সমস্তটা জানলে, এবং তার থেকেও বড় কথা, পাকিস্তানকে কিভাবে টাইটটা দেওয়ার প্ল্যান করা হয়েছে সেই জিনিস যখন জানবেন, রীতিমতো চমকে উঠবে এবং সেটারই পুরোপুরি ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে জায়গাটা বোঝার চেষ্টা করব যে পাকিস্তান এই ডামাডোলের মধ্যে ঢোকার চেষ্টা করছে কেন, পাকিস্তানের কি ইন্টারেস্টটা রয়েছে। চীন এবং আমেরিকা চ্যাপ্টার হয়তো পরে আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু এখানে পাকিস্তানের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা দুটো কারণ নয়, অন্তত সাতখানা প্রাইমারি রিজন কিন্তু আইডেন্টিফাই করা গেছে, এবং প্রথম কারণটাই হচ্ছে যে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা। দেখুন, পাকিস্তানের মানুষ কিন্তু এখন এইটা বুঝতে শুরু করে দিয়েছে যে পাকিস্তান কোনো দিক থেকে এগোয়নি, শুধুমাত্র তাদেরকে ধর্মান্ধ করে রেখে দেওয়া হয়েছে এবং চূড়ান্ত রকমের ভারত বিরোধিতার একটা মোহ দিয়ে তাদেরকে সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে আখেরে লাভটা কি হচ্ছে? যারা রাজনৈতিক ক্ষমতার শীর্ষে আছে তাদের সন্তানরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, খুব ভালো লাইফস্টাইল পাচ্ছে, কিন্তু আম জনতা, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থা কিন্তু শোচনীয়। ফলে পাকিস্তান যে পন্থায় চলেছে সেই পন্থা যে সঠিক নয়, সেটা কিন্তু পাকিস্তানবাসী এবার বুঝতে শুরু করেছে। আর ফলে সেই দেশে কিন্তু চূড়ান্ত একটা রাজনৈতিক ডামাডোলের অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই জনতাকে আর সেখানে কিন্তু পাক সরকার কিছুতেই বুঝিয়ে পারছে না। মানে তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, যখনই ভারত বিরোধিতার কথা বলতে যাচ্ছে তখনই বলছে যে দিল্লি দখল তো অনেক দূরের কথা। ভারত যদি আজকে চেষ্টা করে, ভারত যদি আজকে ইচ্ছা করে, 8 ঘন্টার মধ্যে পাকিস্তানটা দখল করে নেবে এবং আমরা চাই করুক, তাতে অন্তত আমরা খেয়ে পড়ে কাজকর্ম করে বাঁচতে পারবো। শুধুমাত্র চূড়ান্ত ধর্মান্ধতা আর ভারত বিরোধিতা দিয়ে জীবন চলে না। আমাদের লাইফস্টাইল কোথায় স্বাধীনতার পর থেকে কোথায় নেমে গেছে? আজকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কোথায় চলে গেছে, অর্থনৈতিক জায়গা কোথায় চলে গেছে, এবং তার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যে শত্রুতাটা করা হচ্ছে সেই জায়গা থেকে ভারতবর্ষ এখানে জিনিসপত্র রপ্তানি করা বন্ধ করে দিচ্ছে।
আমদানি করছে না এখান থেকে, ফলে আমাদের ব্যবসার মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে যে জিনিসপত্র আমরা আগে 50 টাকা 100 টাকায় পেয়ে যেতাম, সেটা 10 গুণ 15 গুণ সব দাম বেড়ে গেছে। এই জায়গা থেকে আমরা থাকতে চাই না। এই যে পাকিস্তানের মধ্যে ডামাডোলটা তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু আর কন্ট্রোল করা যাচ্ছে না। এবার যদি পাক সরকার এটা দেখাতে পারে যে দেখো, ভারতবর্ষ নিয়ে তোমরা তো খুব লাফাচ্ছিলে, ভারতবর্ষের এখন কি অবস্থা, বাংলাদেশ দিয়ে কি অবস্থা আমরা করে দিয়েছি, তাহলে কিন্তু আবার এই মানুষগুলোকে মোহগ্রস্ত করে রাখতে পারবে, আরও কিছুদিন রাজনৈতিক শাসন ক্ষমতা চালিয়ে যেতে পারবে। না হলে কিন্তু এই রাজনৈতিক অস্থিরতাটাতে যে তৈরি হয়ে যাবে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। পাকিস্তানের কিন্তু কোনো রকম কোনো গ্রোথ নেই, কোনো রকম কোনো জায়গা নেই, সেখানে ভারত অর্থনৈতিক কতখানি স্টেবল জায়গায় চলে গেছে। প্রত্যেক ভারতীয়ের যে ইনকামের মান, সেটা কিন্তু অনেক উপরে চলে গেছে। এখানে মাঝে মাঝে বিরোধীরা বলে না যে ওই ক্ষুধা ইন্ডেক্স এই সবে পিছিয়ে আছে, ভারতবর্ষের থেকে খুব সুখী কান্ট্রি পাকিস্তান বা বাংলাদেশ। যারা এই বড় বড় দাবিগুলো করে, তাদেরকে একবার বলুন না যে ভাই, তুমি পাকিস্তানে গিয়ে থাকো, তুমি বাংলাদেশে গিয়ে থাকো, তুমি শ্রীলঙ্কায় গিয়ে থাকো, দেখবেন কীরকম জ্বলে যাচ্ছে, চিরবির চিরবির করে জ্বলে যাচ্ছে। এই যে অর্থনৈতিক জায়গাটা রয়েছে, এবং শুধুমাত্র সেটা দেশের অর্থনৈতিক আভ্যন্তরীণ অবস্থা নয়, সারা বিশ্বের ক্ষেত্রেও কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমেরিকা বা চীন না করলে, ভিক্ষা না দিলে কিন্তু পাকিস্তান আর খেতে পাবে না। এমনিতেই এখন একবেলা খাওয়ার মতো জায়গা হয়ে গেছে, যা জিনিসপত্রের জায়গা বৃদ্ধি হয়েছে, সেইখানে কিন্তু কোনো রকম তারা কোনো কিছু করতে পারছে না। এবং পাকিস্তান এই যে চীন বা আমেরিকার সাপোর্টটা পেত, তার এক এবং একমাত্র কারণ ছিল যে পাকিস্তানকে যদি ভারতের ডিস্টার্বিং কান্ট্রি হিসেবে রেখে দেওয়া যায়, তাহলে ভারতকে কিন্তু চীন বা আমেরিকার সঙ্গে সমঝোতা করে চলতে হবে। কিন্তু এখন বর্তমান যে সরকার চলছে কেন্দ্রে, তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষ বেরিয়ে চলে এসছে। একটা সময় অবধি ছিল যেখানে পাকিস্তান কিন্তু বারবার ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইতো। আজকে যে পাল্টা যে জিনিসটা ভারতবর্ষ দেয়, সেই জায়গা থেকে কিন্তু পাক বাহিনী ও পাক সেনাবাহিনীও কিন্তু আর ভারতের দিকে ঘুরে তাকাবার সাহস করে না। চেষ্টা চালিয়ে যায় এখনও, সেই ইগোটা ধরে বসে আছে। কিন্তু আলটিমেটলি অর্থনৈতিক জায়গা থেকে তারা কিন্তু খুব পঙ্গু জায়গায় চলে গেছে। এর থেকেও বড় যে জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে যে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর যে জায়গাটা বলা হয়, সেটা কিন্তু একদম সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলে দিয়েছেন যে ওইটা ভারতবর্ষের, এবং ভারতবর্ষের যে কোনো দিন আসবে। এখন যে পাকিস্তান তাদের জনতাকে এইটা বুঝিয়ে থাকে যে আমরা দিল্লি অবধি দখল করে নেব, আর সেটাই তাদের একমাত্র অস্ত্র, সেই পাকিস্তানের হাত থেকে পাক অকুপায়েড কাশ্মীর যদি ভারতবর্ষ নিয়ে নিতে পারে, তাহলে তাহলে আর তাদের হাতে থাকবেটা কি? এই যে ভয়টা, এটা কিন্তু তাদেরকে আরও জর্জরিত করে দিচ্ছে। তার থেকেও বড় ব্যাপার, যদি বাংলাদেশ মোটামুটি যে বাংলাস্তানের কথা বলছে, বা বাংলাদেশের এখনকার যে অবস্থা আছে, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে সহাবস্থানে যেতে চাইবে। ফলে ভারতের যে আভ্যন্তরীণ রূপটা আছে, সেটা বাংলাদেশি বলুন পাকিস্তানি বলুন, সেটা ইউজ করার চেষ্টা করবে। আসলে সেটা কিন্তু বাণিজ্যিক কারণে বা অন্যান্য সুরক্ষার প্রশ্নে কিন্তু ব্যবহার করার জন্য করবে না। সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে তাদের গতিবিধি অনেক বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য বাংলাদেশকে অ্যাক্টিভেট করাটা কিন্তু পাকিস্তানের কাছে অত্যন্ত জরুরি ছিল। এবং এই জিনিসটা করলে, যেটা 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারতে যে জঙ্গিমূলক কাজকর্মটা আছে, কারণ ভারতের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে, এই অ্যাক্সেসটা একটা আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে তারা কিন্তু ভেতরে ভেতরে জঙ্গিমূলক কাজকর্মগুলো বৃদ্ধি করে দেবে। ফলে ভারতবর্ষে এখন দেখবেন, আগে যে সরকারগুলো ছিল, বিশেষ করে কংগ্রেস আমলের সরকারগুলো, যে কোনো বড় তিউহার, আমাদের যে উৎসবগুলো আসতো, সেখানে কিন্তু একটার পরে একটা বড় বড় বিস্ফোরণ হতো, এবং সারা ভারতবর্ষ কেঁপে থাকতো, ভয়ে থাকতো, সন্ত্রস্ত থাকতো। এই যে পরিবেশটা ছিল, নরেন্দ্র মোদীর জামানায় কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাকিস্তান কিন্তু আর সেই জঙ্গিমূলক কাজকর্ম ভারতের মধ্যে করতে পারছে না। এখন ওই যে আভ্যন্তরীণ রুটটা ব্যবহার করতে পারবে, ফলে জঙ্গি প্রবেশ থেকে আরম্ভ করে অনেক কিছু তারা করার চেষ্টা করবে, এবং ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা বলয়টা আছে, সেটা ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করবে। যে কারণে বাংলাদেশটাকে অ্যাক্টিভেট করা এবং তাদের সঙ্গে সমস্ত কিছু করাটা পাকিস্তানের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি হয়ে গিয়েছিল। এবং তার থেকেও বড় কথা, যেটা অর্থনৈতিক সমস্যার কথা পাকিস্তানের বলছিলাম, দেখুন পাকিস্তানের এখন না আছে শিল্প, না আছে কৃষি ব্যবস্থা, পর্যটনের অবস্থা তো ওই মানে যে জঙ্গিমূলক কার্যকলাপ চলে, তার জন্য পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাহলে পাকিস্তানের ইনকামটা কোথা থেকে আসবে? এই যে অর্থনৈতিক দেনার দায়ে ডুবে যাচ্ছে দেশটা, দেশটা বেরিয়ে আসবে কোথা থেকে? তাদের হাতে কিন্তু কিছু নেই। কিন্তু সেই জায়গায় যদি বাংলাদেশের সঙ্গে ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান করে যে জায়গাটা তৈরি করেছিল, সেই রকম জায়গা যদি আবার তৈরি করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, কৃষির একটা জায়গা আছে,
সেখানে শিল্পটাও একটা মোটামুটি জায়গায় রয়েছে এবং সবথেকে বড় কথা এই যে ইনকামটা হবে সেটা কিন্তু পাকিস্তানের ইকোনমিতে যুক্ত হয়ে যেতে পারে, যেটা তাদের ইকোনমিটাকে কিছুটা ওই জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারবে। এবং সবথেকে বড় কথা, এই যে গণ্ডগোলটা, এই যে ডামাডোলটা বাংলাদেশে তৈরি করলো এবং তার ফলে ভারতবর্ষের ডিস্টারবেন্সটা ক্রিয়েট হলো, এইটা দেখিয়ে চীন বা আমেরিকা রাস্তা ফেরত যে দেখো এখনও আমরা কিন্তু তোমাদের সেই পুরোনো জায়গাটা দিয়ে রেখেছি ভারতকে ডিস্টার্ব করার জন্য, এখনও তোমরা তো সরাসরি এটা করতে পারবে না, করলে আন্তর্জাতিক মঞ্চে তোমাদের মান ইজ্জত খোয়া যাবে, ভারত সেখানে চেপে ধরবে। সুতরাং আমরা তো ছ্যাঁচোর প্রমাণিত হয়ে গেছে, আমাদের গায়ে স্ট্যাম্প পড়ে গেছে, আমরা মার্কা মারা ছ্যাঁচোর। সুতরাং আমরা ছ্যাঁচড়ামি করলে কেউ কিছু বলবে না, তোমাদের গায়ে দাগ পড়বে না। আর আমরা এই ডিস্টারবেন্সটা যদি ক্রিয়েট করতে পারি তাহলে তাহলে কিন্তু যেটা সবথেকে বড় জায়গা হবে যে ভারতবর্ষ ডিস্টার্ব থাকবে এবং তোমাদের উপর কিন্তু ডিপেন্ডেন্সিটা বাড়বে। সুতরাং সেই জায়গাটায় চীন এবং আমেরিকা রাস্তা ফেরত পাবে, সেখানে অনুদান পাবে, ভেতরে ভেতরে অনেক কিছু সাহায্য পাবে। এইসবের জন্যই কিন্তু পাকিস্তান মূলত এই পুরো ব্যাপারটাই ঢুকেছে। এস এ তো গেল পাকিস্তান কেন ঢুকেছে। এবার পাকিস্তান ঢুকেছে, এটা করার চেষ্টা করবে, তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহরা কি করবেন? নরেন্দ্র মোদী অমিত শাহরা যেটা করবেন সেটার ইঙ্গিত কিন্তু ওই বললাম, জেলবন্দি যে প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছে পাকিস্তানের ইমরান খান, তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন। এবং এত সহজে যে ব্যাপারটা ছাড়বে না, পাকিস্তানকে নাকের জলে চোখের জলে করে ছাড়া হবে, সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমেই যে জায়গাটা খুব খুব হাইলাইট হচ্ছে বা আন্তর্জাতিক সীমানাতেও সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে, সেটা ওই পাক অকুপায়েড কাশ্মীর, এই জায়গাটা ভারতবর্ষে নিয়ে আসা এবং স্ট্র্যাটেজিক্যালি এটা নিয়ে আসা ভারতবর্ষের জন্য অত্যন্ত জরুরি। কেননা তাতে অনুপ্রবেশ বন্ধ করবে এবং ভারতের যে গরিমা আছে, ভারতের যে অখণ্ডতা আছে, সেই জায়গাটায় আসবে। এবং সবথেকে বড় কথা, এই পাক অকুপায়েড কাশ্মীর যদি সত্যিই ভারতের অংশ হয়ে যায়, চীন যে করিডরটা ইউজ করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের জন্য কিন্তু আখেরে ভারতের উপর নজরদারি এবং ভারতকে ডিস্টারবেন্স করে, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, যদি পাক অকুপায়েড কাশ্মীর ভারত নিয়ে নিতে পারে, তাহলে অক্ষয় চীন, মানে যেটা ওই টিকির মতো অংশটা ভারতের মাথার দিকে বেরিয়ে আছে, যেখানে চীনকে দিয়ে দিয়েছে পাকিস্তান, না দেওয়া ছাড়া উপায় ছিল না, যেখান দিয়ে ঢুকে চীন ভারতবর্ষে ডিস্টার্ব করে, সেই জায়গাটা তো ভারতবর্ষ নিয়ে নেবি। উল্টে ওই প্যাসেজটা ভারত পেয়ে যাওয়া মানে এবার কিন্তু চীন যদি সামান্য ট্যাফি করে না, চীনের মধ্যে ঢুকে গিয়ে একদম বাওয়াল দেওয়ার জায়গায় ভারত চলে যাবে। ফলে এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি ভারতের খুব ইম্পর্টেন্ট এবং সেই পিওকে কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসতে পারে। এরকম নয় যে ভারত আক্রমণ করে নেবে, বরং সেখানেই যে আভ্যন্তরীণ জায়গাটা ধীরে 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 তৈরি করে দেওয়া হচ্ছে, তারাই দাবি করবে আমরা ভারতবর্ষের সঙ্গে মিশে যেতে চাই। এক নম্বর জায়গা এটা হচ্ছে। দু নম্বর, তার থেকেও যেটা গন্ডগোলের জায়গা হবে সেটা হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানের যারা মানুষ আছেন তারা পাকিস্তানের হলেও কিন্তু তারা ভারতপ্রেমী, তারা সবসময় চান ভারতবর্ষের সঙ্গে থাকতে। কেন, তারা বুঝে গেছেন পাকিস্তানের সঙ্গে থাকা মানে শুধু এই জঙ্গিমূলক নাশকতামূলক কাজকর্ম করা আর এই না খেতে পেয়ে মরা, অর্থনৈতিকভাবে ধুঁকে ধুঁকে থাকা, ছাড়া আর কোনো রকম কোনো কিচ্ছু পাওয়ার নেই। উল্টে ভারতবর্ষের সঙ্গে যদি যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে জীবনযাপনের মান আছে সেটা অনেকটা বৃদ্ধি পাবে, আমাদের ব্যবসায়িক ক্ষেত্র, আমাদের কর্মে খাওয়া সমস্ত কিছু একটা স্টেবিলিটির জায়গায় আসবে। শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর নয়, এই বালুচিস্তানও কিন্তু ভারতবর্ষের সঙ্গে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যুক্ত হয়ে যেতে পারে। এবং সেটা তো আর এমনি এমনি হচ্ছে না, তার পিছনেও নিশ্চিতভাবে নয়াদিল্লির মস্তিষ্ক রয়েছে, অজিত ডোভালের নির্দেশ রয়েছে, তার কার্যক্রম রয়েছে। এটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব মানতে শুরু করে দিয়েছে, বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হতে চলেছে সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। সেটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে যে জোট সরকার রয়েছে, শাহবাজ শরীফের নেতৃত্বে যে যে সরকার চলছে, সেই সরকার আর মাত্র মাস দুয়েক টিকবে, তারপর আর সরকারটা টিকবে না। না, এই দাবি আমরা করছি না, এই দাবি করছেন জেলবন্দি ইমরান খান। এবার আপনারা বলবেন তো প্রলাপ বকছে, জেলে বসে আছে সেই লোকটা আর কী কথা বলতে পারে। দেখুন, ক্ষমতার বদল, ক্ষমতার হস্তান্তর যখন হয় না, তখন ওই কে জেলে বসে আছে, কে অপরাধী হয়ে আছে, কে কী আছে, এই জিনিস কখনোই নির্ভর করে না। এই বাংলাদেশে কি হলো, শেখ হাসিনা তো 3 মাস আগে জিতে এসেছিলেন, 99.95% ভোট পড়েছিল তার পক্ষে, সেই সরকার টিকিয়ে রাখতে পারলেন? এমনিতেই পাকিস্তানের যে সরকারটা আছে সেটা টলমলো করছে। পাকিস্তানে ইমরান খানকে জেলবন্দি করে রাখা হয়েছে, তাকে নির্বাচনে লড়তে দেওয়া হয়নি, তারপরও কার্যত লুট চালাতে হয়েছে, গণতন্ত্রের নামে প্রহসন করতে হয়েছে এবং ইমরান খানের দল তারপরেও কিন্তু বহু বহু আসন জিতেছে। কিন্তু তা সত্ত্বেও এতদিন ইমরান খান কিন্তু ট্যাফু করেননি, চুপচাপ ছিলেন। কিন্তু এইবার সেই ইমরান খান জেলের মধ্যে বসে থাকা অবস্থাতেই হুঙ্কার দিতে শুরু করেছেন যে এই সরকার অগণতান্ত্রিক, এদের আয়ু মাত্র 2 মাস, এই সরকার 2 মাসের বেশি টিকবে না।
না, এই কনফিডেন্স তিনি পাচ্ছেন কি করে? পাকিস্তানে কোনো কিছুই তো নিয়মকানুন মেনে হয় না। এই কথা বলার জন্য ইমরান খানের তো আরও দগ্ধে দগ্ধে মরার মতো জায়গা হবে। জেলবন্দি আছে, কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। এই জায়গায় সরকারের বিরুদ্ধে কথা বলা মানে ইমরান খানের মাথায় কিন্তু বাজ পড়ার মতো অবস্থা। কিন্তু তা সত্ত্বেও তিনি এই কমেন্ট করতে পারছেন, করার সাহস দেখাচ্ছেন। তার মানে নিশ্চিতভাবে তার পিছনে সেই ব্যাকআপটা এসে গেছে। আর অবশ্যই অফিসিয়ালি ভারত কোনোদিনই স্বীকার করবে না সেই ব্যাকআপের পিছনে কি ভারতের কোনো হাত নেই। আন্তর্জাতিক মহল কিন্তু আলোচনা করতে শুরু করে দিয়েছে। ফলে যে সরকারের উপর ভর করে আমেরিকা চীন এবার দাদাগিরি করার কথা ভাবছিল, পাকিস্তান ওড়ার চেষ্টা করছিল, সেই সরকারটা আদৌ টিকবে কি না সেইটা নিয়েই কিন্তু এবার সন্দেহ হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, এই অর্থনৈতিক অবস্থার জন্য, এই দেশের অবস্থার জন্য দেশের জনগণ পাকিস্তানের কিন্তু তৈরি হয়ে আছে এই সরকারটাকে বিসর্জন দেওয়ার জন্য। ভোটটা শুধু সঠিকভাবে করাতে হবে, আর সেই কনফিডেন্সটা ইমরান খান নিশ্চিতভাবে পাচ্ছেন, সেই ব্যাকআপটা পাচ্ছেন, আর সেই জন্যই তিনি এত বড় হুঙ্কার ছাড়তে পারছেন। আর সব থেকে বড় যে জায়গাটা হবে, এখন পাকিস্তান বাবাকে ধরে বাংলাদেশ ছেলে খুব লাফানোর চেষ্টা করছে, ভাবছে পাকিস্তান এসে আমাদের এই আন্দোলনকে এই জায়গায় করেছে, শেখ হাসিনা সরকারের পতন করে দিয়েছে, যে শেখ হাসিনা সরকারের পিছনে ভারত সরকারের সাপোর্ট ছিল তাকে তাকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন পাকিস্তান তাহলে বিশাল বড় বাবা, সেই পাকিস্তানকে যদি ঠান্ডা করে দেয়, এই যে জামাতরা এখানে এসে বসে বসে হুঙ্কার ছাড়ছে যে আমরা শুধু স্বাধীন বাংলাদেশ নয়, আমরা এবার ইসলামিক বাংলাস্তান তৈরি করব, ভারতবর্ষ থেকে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সব নিয়ে নেব, সেই সব সমস্ত কিছু হাওয়া ফুস করে বেরিয়ে যাবে। অর্থাৎ বাবাকেই ঠান্ডা করে দাও, ছেলে তো এমনিই ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশকে আর আলাদা করে ফোকাস করে ঠান্ডা করার দরকার নেই। বাংলাদেশের জন্য আলাদা ট্রিটমেন্ট চলবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু তার থেকেও বড় ট্রিটমেন্ট যে বাবার দাক্ষিণ্যে, যে বাবার পাওয়ারে এই ছেলে বাংলাদেশ লাফানোর চেষ্টা করছিল, বাবা ঠান্ডা হয়ে গেলে, বাবা ঠান্ডা করে ঢুকে গেলে সেই ছেলে বাংলাদেশ, সেখানকার জামাতরা, সেখানকার জেএমবি হুজি এমনি ঠান্ডা হয়ে যাবে। সুতরাং পাকিস্তান নিয়ে মেগা প্ল্যান আছে, এবং পাকিস্তানের এই লাফালাফি, এই যে ভারতের পিছনে লাগতে আসা, তার চরম খেসারত দিতে হবে। এবং একটা কথাই বলা যেতে পারে, এবার পাকিস্তানে খেলা হবে। কি বলবেন বন্ধুরা? নরেন্দ্র মোদী, অমিত শাহের এই যে চারিদিক থেকে চাপ তৈরি হচ্ছে, এবং সেই চাপগুলোকে বুক চিতিয়ে ট্যাকেল করা এবং ঠান্ডা করে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হচ্ছে, মালদ্বীপ দেখেছেন তো, পাকিস্তানও একই জিনিস হতে চলেছে, বাংলাদেশও একই জিনিস হবে। এই স্ট্র্যাটেজি নিয়ে কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।